সাহেব বলছে যে আপনারা ওই লেভেলে বলুন, আমরা তো একটা পাঠিয়ে দিয়েছে অর্ডার, আপনিও পেয়েছেন, আমাদেরকেও পাঠিয়েছে। কোনো পশুর বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এর আগে কোনোদিন? শুধু 2026-এর ভোটের কথা ছেড়ে যে বাঘ সামারি করা হয়, ফরেস্ট দপ্তরের আধিকারিকদেরকে যদি অ্যাকুরেট বলা হয় যে আপনার এই জঙ্গলে কতটা বাঘ আছে, কটা হরিণ আছে, তার হিসেব কি ঠিক মতো হয়? একটা পেপার ওয়ার্ক করে জানানো হয় যে এত থাকতে পারে। তাহলে কার বাড়িতে কত গরু আছে? আমি তো আমার বেলডাঙ্গা 2 এ বসবাস করি। বেলডাঙ্গা 2 এর যে 11টা অঞ্চল, এপারের কামনগর অঞ্চলের তিলিপাড়া, পোড়াডাঙ্গা, কামনগর, ইন্টার এরিয়া, ওপারের একডালা, মুরুটিয়া, বিভিন্ন হিন্দু এলাকা, তারা এত পরিমাণ গরু পুষে। মঙ্গনপাড়া, নলাহাটি, রামপাড়া, বিভিন্ন জায়গায়। কার বাড়িতে কত গরু আছে আপনি যান টিয়াঘাট পার হয়ে বদ্দিপুর, কৈগড়ি, আশপাশের গ্রামগুলা, এক একজনের বাড়িতে যদি যে হঠাৎ করে জিজ্ঞেস করেন ভাই তোমার বাড়িতে কটা গরু আছে, সে নিজেই বলতে পারবে না। তাকে ভালো করে গুনে টুনে তারপরে বলতে হবে যে কোন গোয়ালে কটা গরু আছে। হ্যাঁ, তারপর আবার বয়স। তা আমি বললাম সাহেবকে, সাহেব বলছে যে আপনারা ওই লেভেলে বলুন, আমরা তো একটা পাঠিয়ে দিয়েছে অর্ডার, আপনিও পেয়েছেন, আমাদেরকেও পাঠিয়েছে। আমরা সেটা ইমপ্লিমেন্ট করছি, বুঝাচ্ছি, সতর্কীকরণ করছি। এটা ছাড়া তো আর আমার করার নেই। আর এটা মানে পানি সম্পদ দপ্তরের মধ্যে পড়ে। ওনার দপ্তরের মন্ত্রী দিলীপ বাবু হয়েছে, তিনিও একটি ঘোষ সম্প্রদায়ের মানুষ। আর মূলত মুসলমানরা যা গরু পোষে তার ডবল গরু পোষে ওনার কমের লোকরা, ওনার কমিউনিটির লোক। তাহলে সেইটা কি করবে ওনাদের। আর রাজ্যের ক্যাবিনেটের তো এখনো 4 ভাগের 1 ভাগও মন্ত্রী হয়নি। কুরবানি না হওয়ার কোনো কারণ নেই, তবে যেভাবে বিগত দিনে সরকারের কোনো কিছুকে মান্যতা না দিয়ে খেয়াল খুশি মতো যারা করত তাদের অসুবিধা হবে। তাদেরকে সেই সব খেয়াল খুশি মতো যাতে না করে, অন্তত পক্ষে ক্রাইটেরিয়া কিছু না হলে 80% 90% ক্রাইটেরিয়াকে মান্যতা দিয়ে বা নির্দেশকে মান্যতা দিয়ে আমি সবাইকে বলবো যে ওপেন ফর্মে না করে কোনো ঘেরাঘুরো জায়গায় বা যে প্রাথমিক যে বলছে যে একটা সার্টিফিকেট সংগ্রহ করে তারপরে কুরবানি করবে। আর এই কুরবানি 1400 বছর আগের একটা উৎসব, ত্যাগের উৎসব মুসলমান সম্প্রদায়। সেটা একটা রাজ্য সরকারের পরিবর্তন করে এটাকে রাতারাতি বন্ধ করব যদি কেউ ভাবে, আমি বলবো পাগলের গোলাম হবে। তাহলে এই সরকার শুরু থেকেই একটা সম্প্রদায়ের কাছে অন্যরকম বার্তা চলে যাবে। সেটা নিশ্চয়ই সরকারের যিনি সাংবিধানিক দায়িত্বে এসছেন তিনি অনেক অভিজ্ঞ, অনেক অ্যাডমিনিস্ট্রেশন অভিজ্ঞতা তেনার আছে। কাজে আমি নিজে কথা বলেছি, আমার মনে হয়নি যে তিনি এটা নিয়ে এত স্ট্রিক্ট কোনো সিদ্ধান্ত থাকতে পারবেন বা অনেক জায়গায় পড়বে। ওয়েট করুন, সামনে কুরবানি আছে। এই মুর্শিদাবাদ জেলায় অনেক পঞ্চায়েত সমিতির ভাঙন হবে, অন্য দলে মনোনীত হবে, অন্য দল থেকে তারা পঞ্চায়েত সমিতি পরিচালনা করবে। অনেক প্রধান, এই জেলার 250টা প্রধান আছে, তার মধ্যে মেজর পার্সেন্ট প্রধান টিএমসি। এইসব তো সময়ের অপেক্ষা, অনেক হবে। শুধু ওখানে কেন, আগামী কয়েকদিন দাঁড়ান, কুরবানির পরে নওদা হবে পরিবর্তন, বেলডাঙ্গা 2 হবে পরিবর্তন, 1ও হবে পরিবর্তন,
অপেক্ষা করুন, কোনো অসুবিধা নাই। টিএমসি পার্টিটা আগামী 6 মাসে উঠে যাবে। যেভাবে 50 বছর আগে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরাজয়ের পর আজও জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস 50 বছর পার হচ্ছে, এখনো ফিরে আসতে পারেনি। 34.5 বছরের লেফট ফ্রন্ট 2011 13ই মে রেজাল্টের পর আজও তারা ফিরে আসতে পারেনি, আগামী দিনেও পারবে না। আর আমি আপনাকে জোর দিয়ে বলছি, এই যে 4 মে 2026 তৃণমূল কংগ্রেসের পরাজয়, এই পরাজয় দিন দিন ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণু হবে। তৃণমূল পার্টিটা ত্রিস্তর পঞ্চায়েত এবং পৌরসভা বিভিন্ন জায়গা থেকে আগামী দিনে একদম মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এদের কোনো গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কোনো কিছুই থাকবে না। নিজে তো প্রেসিডেন্সি জেলেও এই ঘটনা ঘটেছে। সিএম স্পেশাল ভিজিট করিয়ে সেখানে অনেকের ফোন সিজ করেছে, সাসপেন্ড করেছে প্রেসিডেন্সি জেলের সুপারিনটেন্ডেন্টকে, আরো 2-1 স্টাফকে। এখানেও যদি এই ধরনের কিছু পেয়ে থাকে, নিশ্চয়ই এডিজি কারা বা রাজ্যের কারা দপ্তরের আধিকারিকরা নিশ্চয়ই সেটা ভিজিটও করতে পারে। তাদের বিরুদ্ধে যা প্রপার যা অ্যাকশন নেওয়া ডিফারেন্ট ফর্ম ছিল যে সকলকে অ্যালাউ করো তার ধর্মচারণ করতে। আপনারা যারা যারা মুসলিম ধর্মের মানুষ তারা তারা সকলেই জানেন কি ওয়াজিব বলা হয়। এই আমাদের প্রতিটি নাগরিকের ধর্মচারণের অধিকার আছে। তাহলে এই ধর্মচারণের মধ্যে যদি এই কুরবানিটি ওয়াজিব হয়, যদি এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস হয়, তাহলে তা করতে দেওয়া উচিত। এখন সেখানে গরু হবে না গরুর পরিবর্তে অন্য কোনো পশুকে ব্যবহার করবে, সেটা নির্ভর করে আমরা কোন জায়গায় বাস করি, সেখানে কোন পশু অ্যাভেলেবেল। যেমন যারা আরবে বাস করেন তারা উট দেয়, সেখানে তো গরু দেয় না। এই যে 1950 সালে আইন নিয়ে আসা হয়েছিল, সেই আইনটি সংবিধানের 48 ধারার মোতাবেক নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল যে গরু থেকে যে দুধ পাই আমরা, তার যেন অভাব না ঘটে এবং গরু চাষের কাজে ব্যবহার হয়। দেখবেন আগে লাঙ্গল দেওয়ার কাজে মাঠে ব্যবহার হতো গরু। গরুর দুধ এবং গরুকে চাষের কাজে ব্যবহার করা, এই দুটো ছিল মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আইন তৈরি করা হয়, যে আইনে একেবারে বইয়ের শুরুতেই লেখা আছে। ফলে যারা মুসলিম জনসাধারণ তাদেরকে আমি বলবো, আপনারা স্থির হন, অস্থির হবেন না, প্রস্তুত হন আগামী দিনে সংবিধানকে রক্ষা করার জন্যে, সংবিধানের সমস্ত অধিকারকে রক্ষা করার জন্য। তো অনেকেই তো বলছে আমরা সুইসাইড করব। আমি বলবো যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এর প্রেক্ষিতে এই সমস্ত যারা ব্যক্তি যারা গরু চাষ করার জন্যে লোন করেছিলেন, তাদের সমস্ত লোনকে মকুব করতে হবে এবং তারা যে ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রত্যেককে কম্পেনসেট করতে হবে। এটা সরকারের দায়। কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলো গুরুত্বপূর্ণ নয়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। তাহলে আপনি একটা আইনকে এতদিন ধরে লাগু করলেন না, আপনার দ্বারা আশ্বস্ত হয়ে তারা এত টাকার লোন নিয়ে তারা এখন দেনাগ্রস্ত হয়েছে, তারা এই সময় দেনাকে থেকে মুক্ত হওয়ার সময় ছিল, আপনি সেই দেনা থেকে মুক্ত হওয়ার সুযোগ কেড়ে নিলেন। ফলে এ দায় সম্পূর্ণরূপে আপনার। ফলে রাজ্য সরকারের কাছে আমার দাবি, যারা এই ক্ষতিগ্রস্ত হলো তাদের সকলকে কম্পেনসেট করুন এবং যত টাকা তারা লোন নিয়েছে সেই লোন তাদেরকে মকুব করার ব্যবস্থা করুন। দেখতে পাচ্ছি এই যে বিজেপি সরকার আসার পরে পুরনো একটা আইন লাগু করা হলো যে কুরবানি পশুর ক্ষেত্রে মানুষ নানা আতঙ্কে আছে, কি বলবেন? দেখুন, 1950 সালের আইন, এই আইনের একটি ধারায় বলা আছে 14 বছর বয়সের গরু হলে তবেই তাকে স্লটার করা যাবে। মূল সমস্যার কারণ হচ্ছে এটাই। এখন এই আইনটি 1950 সালের হলেও এইটাকে কখনোই বলবৎ করা হয়নি সেই অর্থে। আপনারা যদি দেখেন, এই হাইকোর্টেরই 2023 সাল 24 সাল অর্ডার আছে, যেখানে হাইকোর্ট মামলা করা হয়েছে এই আইনকে বলবৎ করার জন্য। তা থেকেই প্রমাণ হয় যে আইনটাকে সেই অর্থে বলবৎ করা হয়নি। এখন এই আইনের একটি ধারায় সেকশন 12-এ বলা আছে যে রিলিজিয়াস গ্রাউন্ডে রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে।
ফলে রাজ্য সরকার এতদিন ধরে বলবৎ করেনি, তার অর্থ হচ্ছে আসলে ইন এফেক্ট রাজ্য সরকার এটাকে বলবৎ করেনি, এবং এই যে 12 ধারায় যে রিল্যাক্সেশন দেওয়া যায়, এটা আসলে সেই রিল্যাক্সেশনে একটা ডিফারেন্ট ফর্ম ছিল, যে সকলকে অ্যালাউ করো তার ধর্মচারণ করতে। আপনারা যারা মুসলিম ধর্মের মানুষ তারা সকলেই জানেন যে এইটাকে ওয়াজিব বলা হয়। তাহলে মানে এটা একটা ম্যান্ডেটরি পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস, এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস। তাহলে এই আমাদের প্রতিটি নাগরিকের ধর্মচারণের অধিকার আছে। তাহলে এই ধর্মচারণের মধ্যে যদি এই কুরবানিটি ওয়াজিব হয়, যদি এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস হয়, তাহলে তা করতে দেওয়া উচিত। এখন সেখানে গরু হবে না গরুর পরিবর্তে অন্য কোনো পশুকে ব্যবহার করবে, সেটা নির্ভর করে আমরা কোন জায়গায় বাস করি, সেখানে কোন পশু অ্যাভেলেবেল। যেমন যারা আরবে বাস করেন তারা উট দেয়, সেখানে তো গরু দেয় না। ফলে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেহেতু গরুর প্রোডাকশান, গরুর চাষ অনেক বেশি হয়, ফলে আমরা এখানে সস্তায় গরুটাকেই পাই, গরু অনেক বেশি রেডিলি অ্যাভেলেবেল, ফলে আমরা গরুকে ব্যবহার করি। ফলে এটা ডিপেন্ড করে যে গরু দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই যে 1950 সালে আইন নিয়ে আসা হয়েছিল, সেই আইনটি সংবিধানের 48 ধারার মোতাবেক নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল যে গরু থেকে যে দুধ পাই আমরা, তার যেন অভাব না ঘটে এবং গরু চাষের কাজে ব্যবহার হয়। দেখবেন আগে লাঙল দেওয়ার কাজে মাঠে ব্যবহার হতো গরু। তাহলে এই গরুর দুধ এবং গরুকে চাষের কাজে ব্যবহার করা, এই দুটো ছিল মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আইন তৈরি করা হয়, যে আইনে একেবারে বইয়ের শুরুতেই লেখা আছে। এখন আমরা 2026 সালে বাস করছি। তাহলে এতদিন আপনি লাগু করেননি, লাগু করেছিলেন কলকাতায় লাগু করেছিলেন। তাহলে এতদিন আপনি সেই অর্থে এর প্রয়োগ ঘটাননি আইনের, বরং রিল্যাক্সেশন দিয়েছিলেন এই ঈদুল আজহা এই উপলক্ষে এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস করার জন্যে সংবিধান মেনেই দিয়েছিলেন। আর আজকের দিনে 2026 সালে যখন আপনি এটাকে প্রয়োগ ঘটাচ্ছেন, তখন কিন্তু চাষের জন্যে আর লাঙলে গরুকে ব্যবহার করা হয় না, এখন যন্ত্র চলে এসছে, ট্র্যাক্টর ব্যবহার করা হয়, এমনকি ঝাড়াইয়ের জন্যেও মেশিন ব্যবহার করা হয়। ফলে আমরা এই প্রযুক্তির যুগে গরুকে আর ব্যবহার করি না। ফলে এখন এই যে প্রয়োগ করা, এটা আসলে আরএসএসের এজেন্ডাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ফলে যারা মুসলিম জনসাধারণ তাদেরকে আমি বলবো, আপনারা স্থির হন, অস্থির হবেন না, প্রস্তুত হন আগামী দিনে সংবিধানকে রক্ষা করার জন্যে, সংবিধানের সমস্ত অধিকারকে রক্ষা করার জন্য। ইতিমধ্যে যারা মুসলিম তারা সিদ্ধান্ত অনেকে নিয়েছে যে গরু তারা দেবেন, কিন্তু যারা হিন্দু ব্যবসায়ী আছে তারা তো ভেঙে পড়ছে, লাখ লাখ টাকা দেনা। এবং খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। দেখবেন যারা আমার কাছে প্রচুর নন মুসলিম ভাইরা অ্যাপ্রোচ করেছেন, তারা বলছেন তারা কয়েক লক্ষ টাকা ধার করেছে, দেনা করেছেন, লোন করেছেন এই গরুকে লালন পালন করার জন্যে। এবং তাদের ব্যাখ্যা হচ্ছে এই যে একটা গরু 3-4 বছরের বেশি দুধ দেয় না। ফলে ওরা এই চাষ করার পরে যতদিন দুধ দেয়, যখন গরুর প্রোডাক্টিভিটি থাকে, তখন ওরা দুধের জন্য ব্যবহার করে, তারপরে ওরা ওই বিক্রি করে দেয়। এই যে হিউজ অঙ্কের পয়সা তারা খরচ করেছে এটাকে বড় করে তুলতে, সেই টাকাটা তুলে নেওয়ার জন্য। তাহলে তারা লোন করেছে, এটাই তাদের রুটি। এখন তারা যেটা বলছে সেটাকে অস্বীকার করতে পারবেন না। ভারতবর্ষের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে লাইভ স্টক ডিপার্টমেন্টের যে সেন্সাস হয়েছে 2019 সালে, সেই সেন্সাসে তারাও গরুর প্রোডাক্টিভিটি যে বিচার করেছে, সেন্সাস স্ট্যাটিস্টিক্স তৈরি করেছে, সেখানে তারা 3 বছর পর্যন্ত, একটা গরু 3 বছর পর্যন্ত তারা স্ট্যাটিস্টিক্স নিচ্ছে। তারাও জানে যে একটা গরু 3 বছর পর্যন্ত ভালো দুধ দেয়। তাহলে একটা ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কথা বলছে, যারা গরু পোষেন তারাও সেই একই কথা বলছেন, এবং সেই ভাবনা থেকেই তো তারা গরু চাষ করছে। তাহলে তারা সেই গরুটা বিক্রি করার সুযোগ পায় এই বকরিদের সময়, ঈদুল আজহার সময়। যদি সেই সুযোগটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তো অনেকেই তো বলছে আমরা সুইসাইড করব। আমি বলবো